বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। লার্নিং একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে দেখা যায় আমি লিখছি যে কতটা পরমাণু যুক্ত এবং মুক্তজোড় ইলেকট্রন, আসলে কতটা মুক্তজোড় ইলেকট্রন, বিশেষ করে লোন পেয়ার। মুক্তজোড় ইলেকট্রনটা আসলে কি? অর্থাৎ যে ইলেকট্রনগুলো মূলত বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, যে ইলেকট্রনগুলো মূলত কি বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, সেগুলো হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। আর যেগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে সেগুলোকে বলা হয় বন্ধনজোড় ইলেকট্রন, ইংরেজিতে এটাকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। আর যেটা মুক্তজোড় ইলেকট্রন এটাকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। তো এখানে দেখা গেছে যে কতটি পরমাণু যুক্ত প্লাস মুক্তজোড় ইলেকট্রন, এই দুইটার যোগফল বা সমষ্টি যদি 2 হয় তাহলে সেটা হবে sp সমীকরণ। যদি 3 হয় তাহলে sp2 সমীকরণ। যদি 4 হয় তাহলে sp3 সমীকরণ। যদি 5 হয় sp3d সমীকরণ। যদি 6 হয় sp3d2 সমীকরণ। যদি 7 হয় sp3d3 সমীকরণ। এভাবে বের করতে পারবে। তো আমরা দেখি মূলত একটা একটা করে একটু আমরা প্রমাণ করে দেখি আসলে বিষয়গুলো কি দাঁড়ায়। তো এখানে প্রথম যে মৌলটা দেওয়া, যৌগটা দেওয়া আছে, এই যৌগটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, অর্থাৎ Be, আমরা এটা বের করব হচ্ছে যে BeCl2, BeCl2 এটার আমরা সংকর বের, কোন সংকর? sp হবে, sp2 হবে, sp3 হবে, না sp3d হবে, না sp3d2 হবে, না sp3d3 হবে, এরকম আরো আছে, সেটা কোনটা হবে আমরা সেটা বের করব। এখানে প্রথমত হচ্ছে কতটি পরমাণু যুক্ত। তোমরা যদি এই যৌগটার দিকে তাকাও, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে, যদি আমি বেরিলিয়াম চিন্তা করি তাহলে বেরিলিয়ামের সঙ্গে কতটা ক্লোরিন যুক্ত আছে? 2টা ক্লোরিন যুক্ত আছে। বেরিলিয়ামের সঙ্গে কতটা ক্লোরিন যুক্ত আছে? 2টা। তাহলে কতটা পরমাণু যুক্ত? 2টা পরমাণু যুক্ত প্লাস। এখন দেখি বেরিলিয়ামটা মূলত হচ্ছে, যদি পর্যায় সারণী চিন্তা ভাবনা করি তাহলে গ্রুপ 2 এর মৌল, গ্রুপ 2 এর মৌল, আসলে 2 এর মৌল, গ্রুপ 2 এর মৌল হচ্ছে বেরিলিয়াম। তার মানে এর সর্বশেষ কক্ষপথে দেখা যাচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে সবশেষে কি পাবো? আমি 2 পাবো, 2 পাচ্ছি। এখন বিষয়টা এই যে 2 যে পাইলাম, এখন এই সর্বশেষ 2টা, অর্থাৎ যদি ইলেকট্রন বিন্যাস করি 2 2 4, বেরিলিয়াম কিন্তু 4, বেরিলিয়াম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, তাহলে 2 2 4 হয়ে যাচ্ছে। তারপরে সর্বশেষ, তো আমরা জানি যে সংকরায়নটা মূলত হয় যে সর্বশেষ যে যোজ্যতা স্তর, অর্থাৎ কোন বিক্রিয়াকালে কোন পরমাণু যে যোজ্যতা স্তর আছে, এই যোজ্যতা স্তরে যে অরবিটাল গুলো আছে, এই অরবিটাল গুলো কিন্তু কি হয়? সংমিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল তৈরি করে, যার ফলে কিন্তু সংকরায়নটা হয়ে থাকে। তো এখানে সর্বশেষ দেখা যাচ্ছে যে বেরিলিয়ামটা গ্রুপ 2 এর মৌল, অর্থাৎ গ্রুপ 2 এর মৌল হওয়ার কারণে দেখা গেছে যে সর্বশেষে 2টা ইলেকট্রন। তো দেখা গেল যে বেরিলিয়ামের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়েছে 2টা, অর্থাৎ বেরিলিয়ামের সর্বশেষ ইলেকট্রনও 2টা, আর বেরিলিয়ামের মানে খরচ হয়েছে কয়টা? 2টা। তার মানে খরচ হয়ে গেছে 2টা আর যুক্ত হয়েছে 2টা, তাহলে খরচ থেকে যদি আমি 2টা বাদ দিই তাহলে আমি 0 পাচ্ছি। তো এখানে যদি আমি মুক্তজোড়, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন আমি পাচ্ছি না। সর্বশেষ 2টা ইলেকট্রন 2টাই কিন্তু ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, 2টাই ক্লোরিনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে কিন্তু আর কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকতেছে না। তো মুক্তজোড় ইলেকট্রন যদি না থাকে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে বসাই, মজার ব্যাপার দেখো, এখানে যদি 0 বসাই তাহলে আমি যোগফল কত পাচ্ছি? 2। যোগফল কত? 2। তো 2 যে পাইলাম এখানে যোগফল 2, তো সেই ক্ষেত্রে এই 2 আসলে কার সঙ্গে মিলে যাচ্ছে? এই যে আমার sp এর সঙ্গে মিলে যাচ্ছে। তো sp2 সমান কি? sp। তাহলে এখানে আমি দেখা হলো বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যে সংকরায়নটা বের করলাম বা মানটা বের করলাম সেটা হচ্ছে 2। তাহলে 2 কার সঙ্গে মিলে যাচ্ছে? sp এর সঙ্গে মিলে যাচ্ছে। সুতরাং আমি বলতে পারি যে এটার কোন সংকরণ হয়েছে? sp সংকরণ হয়ে গেছে। অর্থাৎ এই মৌলগুলোর কি হবে? sp সংকরণ হবে, sp সংকরণ হবে। আমি আবার বলতেছি, দেখো বেরিলিয়াম ক্লোরাইড এখানে মূলত হচ্ছে কতটি পরমাণু যুক্ত আছে? কতটি পরমাণু যুক্ত আছে? কেন্দ্রীয় পরমাণু কে? বেরিলিয়াম। কতটি পরমাণু যুক্ত আছে? 2টা, অর্থাৎ বেরিলিয়ামের সঙ্গে 2টা করে যুক্ত আছে 2টা পরমাণু। আবার এই বেরিলিয়ামটা কিন্তু গ্রুপ 2 এর মৌল। গ্রুপ 2 এর মৌল মানে কি? সর্বশেষ কক্ষপথে কতটা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে, অর্থাৎ এক জোড়া ইলেকট্রন আছে। এই 2টা ইলেকট্রন কিন্তু দেখা গেছে 2টা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে। তো 2টা ক্লোরিনের সঙ্গে যখন যুক্ত হবে তখন আসলে মুক্তজোড় ইলেকট্রন থাকবে? মুক্তজোড় ইলেকট্রন থাকবে না। মুক্তজোড় ইলেকট্রন কি? শূন্য।
তাহলে 2 এবং 0 যোগ করলে কি হচ্ছে 2 হচ্ছে, অর্থাৎ 2 দেখো যে 2 কখন হবে, যখন sp সংকরণ হবে তখন কি হবে, কতটি পরমাণু মানে পরমাণু যুক্ত পরমাণু এবং মুক্ত জোড়ের যে যোগফল সেটা কিন্তু 2 হবে, অর্থাৎ যখন 2 হবে তখন এটা হবে sp সংকরণ। সুতরাং আমরা বলতে পাই যে বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এখানে যে সংকরণটা হচ্ছে সেটা হচ্ছে sp সংকরণ। শুধু বেরিলিয়াম ক্লোরাইড না, তোমরা ট্রাই করে দেখবা, মূলত হচ্ছে যে এই HgCl BeF2 এই সবগুলোর ক্ষেত্রে কি হবে sp সংকরণ হবে, এবং তোমরা দেখা যাবে যে এইভাবে নির্ণয় করতে পারবা। এরপর দেখো আমরা দেখাই যে বিষয়টা হচ্ছে এরকম, আমরা যদি এটা নিয়ে কাজ করি BF3, অর্থাৎ BF3 এই যৌগটা নিয়ে কাজ করি, এটার ক্ষেত্রে কোন সংকরণ হয়েছে আসলে মূলত দেখো BF3। এখন সবার আগে আমার কাজ কি, যে কতটি পরমাণু যুক্ত আছে, তাহলে এখানে এটার সঙ্গে কয়টা পরমাণু যুক্ত আছে, কয়টা ফ্লোরিন যুক্ত আছে, 3টা। তাহলে আমি পরমাণু যুক্ত পাইলাম 3টা, মাঝখানে প্লাস চিহ্ন। এখন আসি, আমার কাজ হবে মুক্ত জোড় ইলেকট্রন। কি জোড় ইলেকট্রন? মুক্ত জোড় ইলেকট্রন। এটা কিন্তু ব্রোন হচ্ছে কত 5, ব্রোন কি 5, অর্থাৎ ব্রোন কিন্তু গ্রুপ 13 এর মৌল, গ্রুপ 13 এর মৌল। তো গ্রুপ 13 এর মৌল যদি হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রোনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। এখন সেই ক্ষেত্রে দেখা গেছে 13 এর মৌল মানে সর্বশেষে কয়টা আছে, 3টা আছে। ব্রোনের সর্বশেষ কয়টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন আছে। এখন মজার বিষয় দেখো, এই যে 3টা ইলেকট্রন যে আছে, এই 3টা ইলেকট্রন কিন্তু দেখা গেছে যে 3টা ফ্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তার মানে কি 3টা ফ্লোরিনের সঙ্গে যখন যুক্ত হয়ে গেছে, তার মানে কি এক্ষেত্রে বোরনের কোনো মুক্তজোড় ইলেকট্রন আছে? 3টা সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, অর্থাৎ সর্বশেষ বোরনের ইলেকট্রন কয়টা, 3টা, ব্যবহার হয়ে গেছে 3টা। তাহলে 3টার থেকে আমি 3টা মাইনাস করি, তাহলে আমার থাকছে 0। তাহলে এখানে যদি আমি 0 বসাই দেই তাহলে আমি কিন্তু 3 পাচ্ছি। তো দেখো এই যে 3 যে পাইলাম, 3টা কার সঙ্গে মিলে গেল, sp2 এর সঙ্গে মিলে গেল। 3টা কার সঙ্গে মিলে গেল, sp2 এর সঙ্গে মিলে গেল, অর্থাৎ 3 সমান আমি কি লিখছিলাম এখানে, sp2। তো তোমরা যদি এই যৌগগুলোর ক্ষেত্রে সংকরণ বের করতে চাও তাহলে এই পদ্ধতি যদি অবলম্বন করো তাহলে খুব সহজে কিন্তু বের করতে পারবা, এবং এটা যদি মনে রাখতে পাও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তখন তুমি খুব সহজে বের করতে পারবা যে কোনটা sp সংকরণ হয়েছে, কোনটা sp2 হয়েছে, কোনটা sp3 হয়েছে। তো আমরা নাইট্রেট মূলকটা একটু দেখবো, আসলে মূলত নাইট্রেট মূলকটা আসলে কোন সংকরণ হবে সেটা একটু বের করব। যদি আমরা চিন্তা ভাবনা করি, দেখেন এখানে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে কয়টা, কতটি পরমাণু যুক্ত হচ্ছে 3টা, এখানে 3 হবে, প্লাস নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে দেখা গেছে যে সর্বশেষ যোজ্যতা স্তরে 5টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 5টা। নাইট্রোজেন কিন্তু গ্রুপ 15 মূল, 5টা ইলেকট্রন। 5টা গ্রহণ করছে কয়টা, একটা, 6টা। তো 6টা রিসিভ করছে। এখন 6টা যে মানে নাইট্রোজেনের এখন কয়টা ইলেকট্রন হয়ে গেল, 6টা, এক যোগ করে 6 হয়ে যাচ্ছে। তাহলে একটা অক্সিজেন কিন্তু 2টা রিসিভ করতে পারে। তাহলে এখানে কয়টা অক্সিজেন যুক্ত হয়েছে, 3টা অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে 3 দুগুণ 6, এই 3 দুগুণ 6, তাহলে 6টা গ্রহণই করছে। তাহলে 6টা যদি আমি বাদ দিই তাহলে আমি এখানে কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে এই শূন্যটা এখানে যদি যোগ করে দেই তাহলে আমি কি পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে এই যে 3 পাইলাম, তাহলে দেখো 3 কার সঙ্গে মিলে গেল, 3 sp2 এর সঙ্গে মিলে গেল। 3 যে sp2 এর সঙ্গে মিলে গেল, তাহলে sp2 সমান 3। আমি যখন এই NO3 মাইনাস এই নাইট্রেট মূলকটা সংকরণ বের করব, তখন আমি যদি কতটা পরমাণু যুক্ত আছে আর কতটা মুক্ত যে ইলেকট্রন আছে এটা যদি আমি বের করতে পাই, তাহলে এখান থেকে যে মানটা আসবে, আমি এখানে 3 পাইলাম, তাহলে 3টা কার সঙ্গে মিলে গেছে, sp2 এর সঙ্গে মিলে গেছে। সুতরাং এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যৌগগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোর যে সংকরণটা হবে সেটা হচ্ছে sp2 সংকরণ, sp2 সংকরণ হবে। এখন আমরা যদি যাই, আমরা আরেকটা एग्जांपल দেখি, সেটা হচ্ছে চিন্তা ভাবনা করে দেখো, এই PH3টাই করি আমরা। PH3 আমাদের প্রথমত কাজ কি, কতটি পরমাণু যুক্ত আছে দেখো, এখানে 3টা পরমাণু যুক্ত আছে হাইড্রোজেন। ফসফরাসের কেন্দ্রীয় মৌল, এর সঙ্গে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, অর্থাৎ 3 যুক্ত, প্লাস ফসফরাস হচ্ছে কি, ফসফরাস দেখা গেছে যে 15, ফসফরাস কি 15। সেই ক্ষেত্রে দেখা গেল যে আমরা যদি চিন্তা ভাবনা করি, ফসফরাসের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে, ফসফরাস কিন্তু গ্রুপ 15 এর মৌল, গ্রুপ 15 এর মৌল, অর্থাৎ সব শেষে দেখা যাবে ফসফরাসের 5টা ইলেকট্রন থাকবে। কয়টা ইলেকট্রন থাকবে?
5টা ইলেকট্রন থাকবে, 5টা। তো এখন হিসাবটা হচ্ছে যে মূলত এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে কয়টা? 3টা। ফসফরাসের সবার শেষে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি, ফসফরাস হচ্ছে 15, ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 1s2 2s2 2p6 3s2 3p3। এই যে যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন? 5টা। যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন? 5টা। 5টার মধ্যে দেখা গেছে তাহলে যুক্ত হয়েছে কয়টা? 3টা। যুক্ত হয়েছে কয়টা? 3টা। হিসাব করে দেখো তাহলে 5টা, শেষে আছে কয়টা? 5টা। 5টার মধ্যে ব্যবহৃত হয়ে গেছে কয়টা? 3টা। তাহলে ব্যবহৃত হয়ে গেল 3টা, তাহলে এখন থাকবে কয়টা? 2টা। থাকবে কয়টা? 2টা। এখন 2টা ইলেকট্রন, এখানে কিন্তু লেখা আছে মুক্ত জোড় ইলেকট্রন। কি লেখা আছে? মুক্ত জোড় ইলেকট্রন। আর এখানে কিন্তু আমি 2টা পাইছি। 2টা মানে কয় জোড়া ইলেকট্রন? 1 জোড়া ইলেকট্রন। কয় জোড়া ইলেকট্রন? 1 জোড়া ইলেকট্রন। অর্ধেক। তোমরা হাজারিসের বইটার সূত্র পাবা, সেটা হচ্ছে যে হাফ। ওই সূত্রটার সামনে আসলে হাফ লেখা আছে, যে হাফ মূলত সূত্রটা হচ্ছে এরকম যে হাফ ভি গুণন x মাইনাস হাফ গুণন ভি গুণন x মাইনাস c প্লাস a, x মাইনাস c প্লাস a। এই সূত্রটা হয়তো তোমরা হাজারিসের বই পাইতে পারো। এই যে হাফ, হাফ বলতে কিন্তু এখানে দেখা গেছে যে কি ওই দেখা গেছে যে জোড় ইলেকট্রনটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে 2টা আছে, 2টা ইলেকট্রন আছে। 2 এর অর্ধেক কত হবে? 1, অর্থাৎ 2 এর হাফ হচ্ছে কত? 1। তার মানে এখানে এই 2 দ্বারা 1 জোড়া মুক্ত ইলেকট্রনকে বোঝাবে। 2 দ্বারা 1 জোড়া মুক্ত ইলেকট্রনকে বোঝাবে, অর্থাৎ এখন দেখো 3 যোগ 1 সমান কত হচ্ছে? 4। 3 যোগ 1 সমান কত? 4। তাহলে 3 যোগ 1 সমান 4। যদি 4 চিন্তা ভাবনা করো, দেখো আমার বোর্ডের এক কোণে লেখা আছে 4, অর্থাৎ 4 হলে কোন সংকর হবে? sp3। 4 হলে কোন সংকর হবে? sp3। অর্থাৎ তুমি যদি এই মূল্য করে থাকো, তাহলে দেখা যাবে এগুলো এই পদ্ধতিতে বের করো, তাহলে সেটা কি হবে? sp3 সংকরণ হবে। এই সবগুলো কি sp3 সংকরণ, sp3 সংকরণ হয়ে যাবে। তারপর হিসাবটা আমরা করে দেখি, আরো কিছু করি আমরা sp3। এখন দেখো যে আরেকটা মৌল নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে PCl5। PCl5, এই PCl5 যে মৌলটা আছে, এই PCl5 মৌলটার ক্ষেত্রে ফসফরাস এবং ক্লোরিন, আমার প্রথমেই কাজ কি? কতটি পরমাণু যুক্ত আছে? কতটা যুক্ত আছে বলো? 5টা প্লাস। এখন ফসফরাস কত নাম্বার গ্রুপের মৌল? 15 নাম্বার গ্রুপের মৌল। 15 নাম্বার গ্রুপের ক্ষেত্রে কি 2 8 5, 2 8 5, অর্থাৎ সবার শেষে কতটা? 5টা। সবার শেষে কতটা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। আচ্ছা, ব্যবহৃত হয়ে গেছে কয়টা? 5টা। তাহলে ব্যবহৃত হয়ে গেছে 5, আর ইলেকট্রন সংখ্যা 5। 5 আর 5 যদি আমরা বাদ দেই, তাহলে আমরা কি পাচ্ছি? 0 পেয়ে যাচ্ছি। তাহলে 5 এর সঙ্গে 0 যোগ করলে কিন্তু আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে সরি, 5 এর সঙ্গে 0 যোগ করলে কিন্তু আমরা 5 পাচ্ছি, অর্থাৎ 5 পাচ্ছি। এই 5 চিন্তা ভাবনা করে দেখো কার সঙ্গে মিলে যাচ্ছে? এই sp3d এর সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে যদি আমরা চিন্তা ভাবনা করি এই মৌল, এই যৌগগুলোর ক্ষেত্রে, এই যৌগগুলো যদি আমরা সংকরণ বের করি, তাহলে আমরা এটার ক্ষেত্রে পাবো sp3d। তো আমরা এতক্ষণ বিভিন্ন যৌগের সংকরণগুলো বের করলাম। এখন আমরা দেখব মূলত দেখা গেছে যে এই সমযোজী যৌগের বা এই সংকরণগুলো দেখা গেছে বিভিন্ন আকৃতি থাকে। এই আকৃতিগুলো আসলে কিভাবে বের করব, বা দেখা গেছে যে আমরা আসলে অ্যানসার করতে যে অনেক মানে হেজিটেশনে পড়ে যায়, আসলে কিভাবে করব, কোনটার কোন আকৃতি হবে, কিভাবে হবে, কেমন করে হবে, এটা একটা ঝামেলা থেকে যায়। আজকে আমরা এটাকে কিভাবে উত্তরণ করা যায় এবং দ্রুত করা যায়, দ্রুত বোঝা যায়, সেই বিষয়টা কথা বলবো। তো এখানে মূলত দেখা গেছে যে খুব সহজ করে তোমরা যারা পড়ছো তো ভালো কথা, একটু সহজ করে চিন্তা ভাবনা করবা। এখানে দেখো sp সংকরণের ক্ষেত্রে মানটা কত? 2। sp সংকরণের ক্ষেত্রে মানটা কত? 2। তো 2 মানে আমি যদি বলি এভাবে 2টা ফোঁটা, অর্থাৎ এটাকে যদি আমি জয়েন্ট করে দেই, তাহলে কি হয়ে যাচ্ছে? 2টা ফোঁটা। তাহলে এই sp সংকরণের ক্ষেত্রে যে আকৃতিটা হবে সেটা হবে সরল রৈখিক। কি হবে? সরল রৈখিক হবে, সরল রৈখিক। তারপরে মজার বিষয় sp2, এই যে সংকরণটা আছে, এই সংকরণের ক্ষেত্রে এটার মান কত? 3। 3 মানে কয়টা ফোঁটা? 3টা ফোঁটা। 3 মানে কয়টা ফোঁটা? 3টা ফোঁটা।
তাহলে এই তিনটাকে যদি আমি কি করে দেই, যোগ করে দেই, এই তিনটাকে যদি আমি যোগ করে দেই, তাহলে কিন্তু আমি একটা ত্রিভুজ পাচ্ছি। অর্থাৎ এই sp2 এটার আকৃতিটা হবে ত্রিভুজ আকৃতির, সমতলীয় ত্রিভুজ আকৃতির হবে। এটা এরকম হতে পারে, এটাকে এভাবে তোমরা উপরে নিচে করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে sp2 সংকরণের আকৃতিটা হবে কি, সমতলীয় ত্রিভুজ আকৃতির। এরপর আসো 4 যেটা, অর্থাৎ sp3 এর আকৃতি কেমন হবে, 4, অর্থাৎ 4 মানে কয়টা, চারটা ফোঁটা। 4 মানে কয়টা, চারটা ফোঁটা। চারটাকে যদি তোমরা এইভাবে অ্যাড করে দাও, চারটাকে যদি তোমরা এইভাবে অ্যাড করে দাও, তাহলে আমরা পাচ্ছি এটা কি, দেখা গেছে যে মূলত চতুস্তলকীয়। কি পাচ্ছি, চতুস্তলকীয়। সেক্ষেত্রে দেখা গেছে যে sp3 এই সংকরণের ক্ষেত্রে এর যে আকৃতিটা হবে সেটা হবে চতুস্তলকীয়। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে একটু ভিন্ন আছে, যেমন পানির ক্ষেত্রে একটু ভিন্ন হয়, আকৃতির একটু ভিন্ন হয়। তো এগুলো আসলে জানতে হবে, একটু পড়তে হবে, একটু ভাবলেই কিন্তু পেয়ে যাবো। তো এটার ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে চতুস্তলকীয় হচ্ছে মূলত। তারপরে হচ্ছে যখন তুমি দেখবা যে sp3d, অর্থাৎ এর মানটা কত, 5, এর মানটা কত, 5, যদি 5 হয় তাহলে কি পাচ্ছি আমরা, দেখা গেছে যে মূলত এটার ক্ষেত্রে এটা হবে ত্রিকোণাকার, এটার ক্ষেত্রে আর কি ত্রিকোণাকার দ্বিপিরামিড, দ্বিপিরামিড। মজার বিষয়, ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রি মানে 3 আর দ্বিপিরামিড অর্থাৎ দ্বি মানে কত, দুইটা পিরামিড, দুইটা। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়, 5, 3 আর 2 যোগ করলে কত হয়, 5। তো এই যে sp3d এটি এই সংকলনটার ক্ষেত্রে এর আকৃতি হবে ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড। এখন দেখো sp3d3 এটা মূলত হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিড। কি হবে, পঞ্চভুজীয় দ্বিপিরামিডের ক্ষেত্রে যদি এটার আকৃতি আমরা চিন্তা ভাবনা করি, পঞ্চভুজীয় দ্বিপিরামিড, পঞ্চভুজীয় দ্বিপিরামিড। দেখো পঞ্চ মানে হচ্ছে 5, দ্বি মানে হচ্ছে 2, 5 আর 2 যোগ করলে কত হচ্ছে, 7 হয়ে যাচ্ছে। আচ্ছা 7 তাহলে কোনটার ক্ষেত্রে আমরা পাইছি, sp3d3 এর ক্ষেত্রে কি হচ্ছে 7। তাহলে এই sp3d3 তুমি যদি সংকরটা মানে সংকরায়নটা যদি নির্ণয় করতে পারো, এই সংকরায়নটা নির্ণয় করলে তুমি যদি দেখা যায় যে 7 হয়ে যাচ্ছে, তাহলে তুমি বুঝতে পারতেছো এটা sp3d3। তাহলে sp3d3 এর আকারটা কেমন হবে, পঞ্চভুজীয় দ্বিপিরামিড আকৃতির হবে। এখন মজার বিষয় একটা কিন্তু আমি বাদ দিয়ে আসছি, অর্থাৎ 6, অর্থাৎ sp3d2, এটার আকৃতি আসলে কি হবে, এটা খুব সহজ করে মনে রাখবা। এই sp3d2 অর্থাৎ 6, অর্থাৎ সংকরায়ন বের করার পর এই কতটি মুক্ত পরমাণু আছে বা পরমাণু যুক্ত আছে এবং কতটা মুক্ত ইলেকট্রন আছে, এটা বের করার পরে সমষ্টি যদি 6 হয় তাহলে বুঝতে হবে এটা sp3d2। আর sp3d2 হলে এর আকৃতিটা হবে অষ্টতলকীয়, অষ্টতলকীয় আকৃতির হবে। তাহলে আমি আরেকবার বলতেছি, যদি sp সংকর হয় তাহলে হবে এর আকৃতি হবে সরলরৈখিক, sp2 হলে হবে সমতলীয় ত্রিভুজ আকৃতির, তারপরে বা ত্রিভুজাকার, তারপর হচ্ছে যে sp3 হলে হবে চতুস্তলকীয়, তারপর sp3d হলে হবে ত্রিকোণাকার দ্বিপিরামিড, sp3d3 হলে হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিড এবং sp3d2 হলে হবে অষ্টতলকীয়। তো এখানে বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা গেছে যে মূলত তোমরা যদি এটাকে একটু ভাবো, এই বিষয়টা দেখো এখানে 2 3 4 5 6 7 আমি মানগুলো যে বের করে রাখছি এবং এই অনুসারে যে আমি সংকরায়নগুলো বের করলাম, ওই অনুসারে এই মানটাকে যদি একটু ভাবো, তাহলে তুমি কিন্তু এই সংকরায়নের ক্ষেত্রে তুমি যে আকৃতিগুলো আসবে এই আকৃতিগুলো খুব সহজে কি করতে পারবা, নির্ণয় করতে পারবা, বলতে পারবা এবং সেটা ক্যারি করতে পারবা। আর সেই ক্ষেত্রে দেখা যাবে তোমাদের আসলে ভর্তি যুদ্ধে যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে, এখান থেকে যদি কোনো প্রশ্ন হয় তোমরা খুব সহজে সেটাকে মার্কিং করতে পারবা এবং তোমাদের 1 মার্ক নিশ্চিত হয়ে যাবে। তো আশা রাখি তোমরা খুব ভালো করে এটা করবে এবং ভালো করে বুঝবে এবং আমাদের ক্লাসগুলো দেখবে, আমাদের লার্নিং একাডেমি চ্যানেলের সাথেই থাকবে। বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং যারা সাবস্ক্রাইব করে নাই নিজে সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করতে কি করবে, উৎসাহিত করবে। ধন্যবাদ।